কথা বলতে চাও না, আমার ফোন ধরো না। তখন আমি বললাম, আমি এখন তোমাকে ভালোবাসি না, তাই এমন করি, আর আমি এখন বিবাহিত, আমার বউ আছে। তখন মিলি হেসে দিয়ে বলল, মিথ্যা বলাও শিখে গিয়েছো দেখি, যেখানে তোমার থাকা খাওয়ার কোনো জায়গায় নেই সেখানে তুমি নাকি বিয়ে করছো, হাস্যকর। তখন আমি গলার স্বর নিচু করে বললাম, তাহলে তো জানোই আমার অবস্থা খুব শোচনীয়, আমার থাকা খাওয়ার মতো জায়গা নেই, আমার জীবনে কেন আসতে চাইছো, অন্য কাউকে বেছে নিলেই তো পারো। তখন মিলি বলল, কারণ তোমাকে ভুলতে পারছি না তাই। তুমি কি আমাকে সত্যি ভুলে গেছো? মিলির এমন কথা শুনে কি বলবো ভেবে পাচ্ছিলাম না। আসলেই কি আমি মিলিকে ভুলে যাইনি? সব সময় তো ওই একজন মানুষকেই আমার মনে হয়। আমি জানি সে আমার না, অন্য কাউকে ভালোবাসে, তবুও কেন তার জন্য আমার ভিতরটা হাহাকার করে। আমি মিলিকে বললাম, হ্যাঁ আমি তোমাকে ভুলে গিয়েছি। তখন মিলি মন খারাপের সুরে বলল, তুমি তো বলেছিলে আমি তোমাকে ভালোবাসি না, তাই আমি অন্য কারোর সাথে নিজেকে জড়াতে পেরেছিলাম। তাহলে আজ কেন তুমি আমাকে ভুলে গেলে? তুমিও কি আমার মতো অন্য কারোর সাথে নিজেকে জড়িয়ে ফেলেছো? তাহলে তো আমার প্রতি তোমার ভালোবাসাটা বরাবরই মিথ্যা ছিল, অথচ তুমি আমাকে মন থেকে ভালোবাসো সেই আশায় তোমার কাছে বারবার ফিরে আসতে চেয়েছি, আর তুমি কিনা অন্য কারোর জন্য আমাকে ভুলে গেলে। বেশি কিছু বলতে ইচ্ছা করছিল না, তারপরেও বললাম, তুমিও তো আমাকে ছেড়ে অন্য কাউকে ভালোবেসেছিলে। কই, আমি তো কোনো অভিযোগ করিনি। তুমি তো তার সাথে নিজের জীবনটাকে রঙিন করতে চেয়েছিলে, কিন্তু পারোনি, কারণ সে তোমাকে ছেড়ে চলে গিয়েছে। সে যদি চলে না যেত তাহলে তো তুমি ঠিকই আমাকে ভুলে তার সাথে সুখে শান্তিতে জীবনযাপন করতে। তাহলে আমি কেন পারবো না? আমার বুঝি ভালো থাকার অধিকার নেই, ভালোবাসার অধিকার নেই? আমার মনে হয় আমি তোমার সাথে ভালো থাকতে পারবো না, তাই তোমার সাথে আবার নতুন করে নিজেকে প্রেমের বন্ধনে বাঁধতে চাই না আমি। মিলির সাথে কথা বলার সময় হঠাৎ করেই মাথায় প্রচন্ড ব্যথা অনুভব করলাম। এর আগে কখনো এমন হয়নি আমার। আমি মাথা ব্যথা নিয়েই বাসায় চলে গেলাম, ওষুধ খেলাম, সারাদিন শুয়ে থাকলাম, তারপরেও মাথা ব্যথা কমলো না। শুয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে গিয়েছি বুঝতেই পারিনি। ঘুম ভাঙলো বিকেল 5টায়, তখনও সিনথিয়া বাসায় ফিরিনি। তাহলে কি সে চিরদিনের জন্যই চলে গেল? আমাকে তো বলে যাওয়ার কথা, তার সব জিনিসপত্র এখানেই আছে, এইসব না নিয়ে তো সে যাওয়ার কথা না। সেই সকাল 10টায় আমি তাকে হাসানের কাছে রেখে এলাম, এখনো তো হাসানের সাথেই আছে। কি করছে তারা সারাটা দিন ধরে আমার খুব জানতে ইচ্ছে করলো, কিন্তু চাইলেই তো আর সব জানা সম্ভব না, এটাও আমার পক্ষে জানা সম্ভব না। কি আর করবে, ভালোবাসার বিনিময় করছে, এর বেশি কিছু না। আর করবেই তো, তারা প্রেমিক প্রেমিকা, এটুকু করতেই পারে। কিন্তু তাদেরকে নিয়ে এমনটা ভাবতে আমার খারাপ লাগছে কেন সেটাই বুঝলাম না। অনেক কিছু করেও যখন মাথা ব্যথাটা ক্রমেই কমছিল না, তখন ভাবলাম একবার ডাক্তারের কাছে যাওয়াটা উচিত। শুনেছি মানুষের যখন ব্রেন টিউমার হয় তখন মাথায় অনেক পেন হয়, কিন্তু আমার তো এর আগে এত পেন হয়নি কখনো। তবুও কেন জানি ভয় হতে লাগলো, আমার তো আবার এরকম কিছু হলো না। ব্রেন টিউমার হলে নাকি অপারেশনে বাঁচার সম্ভাবনা মাত্র 5%। অপারেশন করতেও অনেক টাকা লাগে, হলেই বা কি, আমি মারা গেলেও তো কাদার মতো কেউ নেই আমার। হয়তো বাবা মা জানতেই পারবে না তাদের ছেলেটা তাদের অজান্তেই তাদেরকে ছেড়ে না ফেরার দেশে চলে গিয়েছে। আমার এক বন্ধু ঢাকা মেডিকেলে চান্স পেয়েছিল, ওর নাম রাশেদ, খুব ভালো স্টুডেন্ট। ধুর, কি বলি আমি, ভালো না হলে কি আর ঢাকা মেডিকেলে চান্স পাই? মাথা ব্যথার সাথে সাথে কথাগুলো কেমন যেন হয়ে যাচ্ছে। রাশেদের পড়াশোনা শেষ হয়েছে, এখন ঢাকাতেই রোগী দেখে। ওর কাছে গেলে কেমন হয়, টাকাও খরচ হবে না, আমার মাথা ব্যথার কারণটাও জানতে পারবো। আমার হাই স্কুল জীবনে অনেক বন্ধুরাই এখন প্রতিষ্ঠিত, আমি শুধু কিছু করতে পারিনি। এখানেও কি আমি ব্যর্থ না? নিজের বাবা মায়ের কাছে আদর্শ সন্তান হতে পারলাম না, বোনের কাছে ভালো ভাই হতে পারলাম না, ভালোবাসার মানুষের কাছে বিশ্বাস অর্জন করতে পারলাম না। সব জায়গায় কেন জানি আমি ব্যর্থ। মৃত্যুর কাছেও কি আমি ব্যর্থ হব? না, মৃত্যুর কাছে আমি সফল হব। আমার বিশ্বাস এই স্বার্থপর পৃথিবীতে সবাই আমাকে নিরাশ করলেও মৃত্যু আমাকে ভালোবেসে বরণ করে নিবে। আমার ডাক্তার বন্ধুর সাথে দেখা করলাম, পরীক্ষাও করলাম, ভয় হচ্ছে খারাপ কিছু ধরা পড়বে হয়তো। এমন সময় আমার বন্ধু আমার কাছে এসে বলল, এত চিন্তা কিসের, তেমন কিছুই হবে না, বেশি টেনশনে থাকিস, আর রোদের মধ্যে ছিলি সেই জন্য হয়তো এমন হয়েছে। তোর সাথে কি হাসানের কথা হয়? হাসানের কথা শুনে আমি থমকে গেলাম। আমি গোমরা মুখে বললাম, না, কেন বলতো? তখন রাশেদ বলল, হাসান তো এখন অনেক পরিবর্তন হয়ে গেছে, আগে তো মেয়েদের সাথে কথাই বলতে পারতো না, আর এখন ওর কয়েকটা গার্লফ্রেন্ড। হাসান রাজশাহী থেকে মাঝে মাঝেই ঢাকায় আসতো মিলি নামের একটা মেয়ের সাথে দেখা করতে। মিলি নামটা শুনে বুকের ভিতরে ছ্যাদ করে উঠল। আমি যেই মিলিকে চিনি সেই মিলি নয় তো? রাশেদ আবার বলল, আমিও একদিন ওদের সাথে ঘুরতে গিয়েছিলাম, মেয়েটার বাসা ঢাকাতেই। 5-6 মাস আগে মেয়েটা আমার এখানে এসেছিল। হাসানের সাথে ফিজিক্যাল রিলেশন করার কারণে মেয়েটার পেটে যে বাচ্চা জন্ম নিয়েছিল সেটা নষ্ট করতেই আমার কাছে এসেছিল তারা। তুই শুনলে অবাক হবি, এই মেয়েটার সাথে এরকম একটা কাজ করার পরেও হাসানের এখনো দুইটা গার্লফ্রেন্ড। ও মেবি ঢাকায় আসবে ট্রান্সফার হয়ে। আমার কাছে মেয়েটার পিকও আছে।
দাঁড়া তোকে দেখাচ্ছি। ঘুরতে গিয়ে তুলেছিলাম। কথাগুলো বলেই নিজের ফোনে একটা পিক দেখালো আমাকে। ছবিটা দেখে কিছুক্ষণের জন্য বাকরুদ্ধ হয়ে গেলাম আমি। এটাই তো সেই মিলি যাকে আমি চিনতাম, জানতাম, এখনো চিনি। তাহলে কি আমার সাথে ব্রেকআপের পর মিলি হাসানের সাথে রিলেশনে জড়িয়েছিল? অথচ মিলি আমাকে অশুদ্ধ বলতো আর নিজেকে বিশুদ্ধ দাবি করত। তাহলে কি পৃথিবীর নোংরা মানুষগুলোই নিজেদের বিশুদ্ধ দাবি করে? আসল বিশুদ্ধ মানুষগুলো নিজেদের বিশুদ্ধতা লুকিয়ে রাখে। তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ।